পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত, বলছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 15 ভারতীয়, 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। খাগড়াছড়ি সীমান্তে বিএসএফ এর চাপে 72 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। ঠাকুরগাঁও সীমান্তে 4 বাংলাদেশি আটক। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে 8 মে দুদকে তলব। তার বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে তদন্ত শেষ পর্যায়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গ। পাকিস্তানের অন্তত 9টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে, আহত হয়েছে 46 জন। যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরের আওতায় হত্যা করা হয়েছে অন্তত 70 জনকে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা ও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়াও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত 15 জন, আহত হয়েছে 43 জন। সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বকে এক সুরে কথা বলার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয় বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल জাহরিয়ত কি है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ 29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোরও অনুরোধ জানানো হয়। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় বিবৃতিতে। অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন বাংলাদেশ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আজ তারা এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। প্রায় একই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহও তার ফেসবুক পেজে লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তর জেলাগুলোতে পুলিশ সুপারদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সবসময় থেকে যায়। আর এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ৩,৭৫৬ কোটি টাকার 9 প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার আগারগাঁও পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়নে ২,৭৯৮ কোটি টাকা, প্রকল্প ঋণ প্রায় ৮১৩ কোটি টাকা এবং সংস্থাটির নিজস্ব অর্থায়নে ১৪৫ কোটি টাকা। দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, ঝিনাইদহ যশোর মহাসড়কের উন্নয়ন প্রকল্প, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ। বিমানবন্দরের উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এদিকে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে শেখ হাসিনার নামে। তাকে দেশে ফেরাতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। ক্ষমতায় থাকাকালে গত 15 বছর বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক্রের সাবেক চেয়ারম্যান এম মফিদুল রহমান সহ 19 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জন তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ 3 জনকে দ্বিতীয়বারের মতো একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত শেষ করতে 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়। সাবেক আইজিপি শহীদুল হককে 25, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27 ও পুলিশের সাবেক এসি জসিমউদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় এই ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্রের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও জুলাই অভ্যুত্থানের হত্যা মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত, তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। ভারত পাকিস্তান সংঘাতের জেরে বড় দরপতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। দেশ দুটির মধ্যে যুদ্ধে বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এর ফলে বুধবার লেনদেনের শুরুতেই দেশের শেয়ার বাজারের ঢালাও দরপতন হয়। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেনের প্রথম 10 মিনিটের মধ্যেই ডিএসএক্স 70 পয়েন্টের বেশি পড়ে যায়। পতনের সেই ধারা অব্যাহত থাকে। দিন শেষে ডিএসই সূচক হারিয়েছে 149 পয়েন্ট। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই দীর্ঘদিন ধরে দেশের শেয়ার বাজারে পতনের ধারা ছিল। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে। চীনের উপহারের হাসপাতাল চায় পঞ্চগড়বাসী। তারা বলছেন, 2023 সালে চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 1000 শয্যার একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও নানা কারণে পরে তার আর কোনো অগ্রগতি হয়নি। এবার এই সুযোগ হাতছাড়া করতে চান না তারা। মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যসেবার বেহাল দশা পঞ্চগড়ে। 3 দিকে ভারত সীমাবেষ্টিত এ জেলার মানুষ ভুগছে ভালো চিকিৎসা না পেয়ে। 2023 সালে চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলার দাঁড়িয়াপাড়া এলাকায় প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে 1000 শয্যার একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জমি কিনে 32 একর জায়গায় হেলিপ্যাড সহ হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। পরে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। এখন পড়ে আছে ধুধু মাঠ। চীন এবার 1000 শয্যার হাসপাতাল উপহার দিতে চায় উত্তরাঞ্চলে। এতে আশায় বুক বেঁধেছে পঞ্চগড়ের মানুষ। মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমাদের এখানে তো প্রায় 105 বিঘার মতো জমি ক্রয় করা আছে। প্রয়োজন যদি আরও হয়, এখানকার মানুষ তাদের চিকিৎসার যে বেহাল দশা, এটা থেকে উত্তরণের জন্য উদ্গ্রীব হয়ে আছে, প্রয়োজন আরও 10, 20, 50 একর জমি দেওয়ার জন্য। হাসপাতাল বিশিষ্ট যে মেডিকেল কলেজ, সেটা যেন পঞ্চগড়ে হয়, এটা আমাদের প্রাণের দাবি। পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি মেডিকেল কলেজ হাসপাতাল। ইন্ডিয়া, নেপাল, ভুটান অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে বাংলাদেশ মেডিকেলে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এখানে হলে তারাও এখানে কাছাকাছি হলে তাদের জন্য সুবিধা হবে। পঞ্চগড় মানুষের প্রাণের দাবি এই হাসপাতালটি পঞ্চগড় জেলা শহরে হবে। এর মধ্য দিয়ে আমাদের পঞ্চগড় জেলা শুধু নয়, ঠাকুরগাঁও সহ আমরা এই পার্শ্ববর্তী অনেকগুলো এলাকার মানুষ এখানে উপকৃত হব। আমাদের বাংলাদেশিদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। অপরদিকে চীন এবং বাংলাদেশের প্রাইভেট পর্যায়ের তারা একটি হাসপাতাল করার জন্য এখানে জায়গাও তারা নিয়েছে। জেলা প্রশাসন বলছে 1000 শয্যার হাসপাতাল করার মতো খাস জমি রয়েছে এ অঞ্চলে। পূর্বের নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের 32 একর জমিও তারা দিতে প্রস্তুত। চায়না গভর্নমেন্ট প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালটি এই জায়গায় স্থাপন করা হয়, তাহলে তার পুরো জায়গাটি তারা দিতে চান, যে কোনো শর্তে তারা দিতে রাজি আছে। তো আমার অনুরোধ থাকবে যে আমাদের বর্তমান সরকারের কাছে, যে যদি এই হাসপাতালটি আমাদের পঞ্চগড় জেলায় স্থাপন করা হয়, তাহলে জায়গা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। চীনের বিশ্বমানের হাসপাতাল নির্মাণের সব উপযোগিতা এ জেলায় আছে বলে দাবি পঞ্চগড়বাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বরিশালে এক দালালকে আটক করা হয়েছে। বরিশালে অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা। তিনি জানান, অভিযানের সময় দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে সঞ্জীব কুমার দাস নামের একজন 2টি ড্রাইভিং লাইসেন্স করতে 21,000 টাকা দাবি করে। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দুদকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভুইয়া তাকে অর্থ জরিমানা সহ 1 মাসের কারাদণ্ড দেন। এদিকে বিআরটিএর কুমিল্লা অফিসে দুদক অভিযান চালিয়েছে। দুদক কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অন্যদিকে অভিযান চালানো হয়েছে পাবনার বিআরটিএর কার্যালয়ে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এই অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত পাবলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। মেহেরপুর কুষ্টিয়ায় আঞ্চলিক মহাসড়কের শুক্কুরকান্দি এলাকায়
থেমে থাকা এক ট্রাককে মাইক্রোবাস ধাক্কা দেয় এক রোগী সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। শুকুরকান্দি এলাকায় মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর রোগী নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা 8 জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু ও চালক জামালের মৃত্যু হয়। নিহত শাহিন ও আক্তার বানু গড়ডোবা গ্রামের বাসিন্দা। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাক ও মোটর বাসটিকে। নোয়াখালী সদর উপজেলায় বাদাম খাওয়ার প্রলোভন দেখিয়ে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 50 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষক কামাল উদ্দিন পালিয়ে গেছে। উপজেলার জাবালিয়া ইউনিয়নের চর শুকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা একটি পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। অভিযুক্ত কামাল উদ্দিন চর শুকুলিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, সোমবার দুপুরে প্রতিবেশী কামাল উদ্দিনের বাড়িতে তার ছেলের বউয়ের কাছে প্রয়োজনে শিশু কন্যাটিকে পাঠায় তারা। বাড়ি ফেরার পথে কামাল উদ্দিন মেয়েকে বাদাম দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পুকুর পাড়ে নিয়ে যায়। পরে হাত পা ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। মেয়ের গোংরানির শব্দ শুনে এক নারী এগিয়ে গেলে কামাল দৌড়ে পালিয়ে যায়। এরপর ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর চন্দগাঁওয়ে র্যাব 7 ক্যাম্প থেকে পলাশ সাহা নামে সংস্থাটির এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ক্যাম্পের 3য় তলায় নিজ অফিস কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, চট্টগ্রামের বদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতির অংশগ্রহণকালে অস্ত্র ইস্যু করে সকাল 11টার দিকে নিজের অফিস রুমে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে র্যাবের অন্যান্য সদস্যরা তাকে কক্ষে গিয়ে দেখেন তিনি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। তার ইস্যু করা পিস্তলটি নিচে পড়ে থাকতেও দেখা যায়। এ সময় টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশ সাহা 37তম BCS পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র্যাব 7-এর সহকারী পুলিশ সুপার হিসেবেও কর্মরত ছিলেন। পলাশ সাহা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৃত বিনয় সাহার ছেলে। পারিবারিক কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। উপকূলীয় এলাকা না হলেও নড়াইলে নদী ও খালের পানিতে প্রতি বছরই বাড়ছে লবণাক্ততা। সেচ কাজে এই পানি ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে ভূগর্ভের পানি তুলতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি। লবণাক্ততার কারণে 5000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলি জমিতে। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। লবণাক্ততা বেড়েছে নড়াইলের চিত্রা, নবগঙ্গা ও আফরা নদীর পানিতে। এতে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল, বিল ও জলাশয়ের পানি। বিল ও ঘেরবেষ্টিত এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ। জেলায় তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এ জনপদের 82% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সেচের জন্য তারা নদী ও খালের পানি ব্যবহার করে, কিন্তু এখন ওই নদী ও খালের পানিতে বেড়েছে লবণাক্ততা। বোরিং করে আমরা সেচ দিই ধানে, যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে। খালে নোনা পানি ছিল না, তখন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমরা দেখতে পাই যে যখন আমাদের ধান ফলে তখনই নোনা পানি আসে খালে। ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায়। এই নোনা পানির জন্য আমাদের এই নড়াইলবাসী মারাত্মক ক্ষতিগ্রস্ত ভাই। নোনা পানি না ঢুকলে 3টে ফসল হয়, আর এখন নোনা পানি ঢুকলে একটা ফসল হয় না ভালো। মাটির নিচের পানি ব্যবহারে কৃষকের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। নদী খাল সহ উন্মুক্ত জলাশয় থেকে পানি নিয়ে বোরো আবাদ করলে 1 বিঘা জমিতে সেচ দিতে কৃষকের খরচ হয় সর্বোচ্চ 2500 টাকা, আর মাটির নিচ থেকে পানি তুলতে খরচ হয় 7000 টাকা পর্যন্ত। এই লবণ পানির এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে উজান কেন্দ্রিক যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রবাহটা বাড়াতে হবে। উজান পাটের নদী সিল্টেড হয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিক কারণেই লবণাক্ততা এখানে ঢুকে আটকে যাচ্ছে জমিতে বা নদীর পাড়ে। এটাই আবার কিন্তু কৃষক ব্যবহার করছে।
মাটির নিচের পানির উপর নির্ভরতায় কৃষক ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করেন বিএডিসির কর্মকর্তা। গ্রাউন্ডের পানির লেভেলটা কমে যাচ্ছে। আমাদের সাধারণত যে পরিমাণে রিচার্জ হওয়া উচিত প্রত্যেক বছর, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে আমাদের রিচার্জটা সেই পরিমাণে হচ্ছে না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা কমে যাচ্ছে। কৃষকদের জন্য এবং আমাদের স্বাভাবিক মানুষের পানি ব্যবহারের জন্যও অনেক ক্ষতি হবে। সমস্যা থেকে উত্তরণে লবণ সহিষ্ণু জাতের ফসল উৎপাদনে কৃষকের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যে সকল ফসল সহজেই লো লিফট পাম্পের মাধ্যমে সেচ কার্যক্রম করা যায়, নদীয় খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম সহায়তা করতে পারে, এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। যে সকল ফসল আসলে টিকে থাকতে পারে এই লবণাক্ততার মাত্রায়, সেই ফসলগুলো আমরা চাষে উদ্বুদ্ধ করছি। বিশেষত সূর্যমুখী বা অল্প পানি লাগে যে ফসলগুলো, বিশেষত ভুট্টা, গম, এই চাষগুলোতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। পানিতে লবণের মাত্রা 0.75 ডিএস এর বেশি হলে সেচের অনুপযোগী ধরা হয়। নড়াইলের বিভিন্ন এলাকায় নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস পর্যন্ত দেখতে পেয়েছে কৃষি বিভাগ। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জেলা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব আপেলকে কমিটিতে সদস্য করায় সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। বিনামূল্যে আই ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়েছে খাগড়াছড়ির গুইমারায়। সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা সেনা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে রাজশাহীতে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এতে জানানো হয় আগামী 15 ও 22 মে থেকে আম পাড়তে পারবেন চাষিরা। ক্লাসে ফিরতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা। দুপুরে নার্সিং কলেজের ট্রেনিং সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আন্তনগর ট্রেন চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বগুড়ার মহাস্থানগড়ে বার্ষিক ওরস উপলক্ষে অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের সাতমাথায় একটি মানবাধিকার সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। চাঁদা না দেয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এতে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান শাহ সফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কাঞ্চনবাজার এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। শিশুর শৈশবকালীন যত্ন ও বিকাশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। স্থানীয় একটি সংগঠনের সহযোগিতায় এতে অংশ নেন স্কুল শিক্ষক, সমাজকর্মী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পাকিস্তানের 9টি স্থানে হামলায় 70 জন নিহত বলছে নয়াদিল্লি। পাল্টা আঘাতে নিহত 15 ভারতীয়। 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ হাসনাতের। খাগড়াছড়ি সীমান্তে বিএসএফ এর চাপে 72 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। ঠাকুরগাঁও সীমান্তে 4 বাংলাদেশি আটক। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে সুধা সদনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে 8 মে দুদকে তলব। তার বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালের তদন্ত শেষ পর্যায়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।